নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে? প্রোটিন সংশ্লেষণকারী ক্ষুদ্রাঙ্গের নাম কি? প্রোটিন সংশ্লেষণকারী ক্ষুদ্রাঙ্গের নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, রাইবোজোম। এই রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণ তৈরি করা, তাই রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। যকৃৎ হল মানবদেহের বৃহত্তম অভ্যন্তরীণ অঙ্গ। যকৃতের অধ্যয়নকে হেপাটোলজি বলা হয়। যকৃৎ হল মানবদেহের বৃহত্তম গ্রন্থি। যকৃৎ হেপাটোসাইট নামক বিশেষ কোষ দ্বারা গঠিত। যকৃৎ মানবদেহের বৃহত্তম বিপাকীয় অঙ্গ। যকৃৎ এমন একটি অঙ্গ যা প্রচুর পরিমাণে চর্বি সঞ্চয় করে। হেপাটাইটিস হল যকৃতের ভাইরাল রোগ। অ্যামোনিয়া এবং ইউরিয়া যকৃতে উৎপাদিত হয়। যকৃৎ মানবদেহের রাসায়নিক গবেষণাগার হিসেবে পরিচিত অঙ্গ। যকৃৎ হল মানবদেহের সর্বোচ্চ ভারী অঙ্গ। মানুষের গড় ওজন হলো প্রায় 1.5 থেকে 1.7 কেজি। যকৃতের ওজন প্রায় 1500 গ্রাম। লসিকা গঠনের জন্য যকৃৎ হল সর্বাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র। হৃৎপিণ্ড হল মানবদেহের ব্যস্ততম অঙ্গ। হৃৎপিণ্ড এবং এটির রোগের অধ্যয়ন কার্ডিওলজি নামে পরিচিত। শরীরে রক্ত সঞ্চালন হৃদযন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবার দেখো বৃক্ক সম্পর্কে কি বলা হয়েছে। বৃক্ক হলো একটি সিমের আকৃতির ন্যায়াঙ্গ। বৃক্কের অধ্যয়নকে নেফ্রোলজি বলা হয়। বৃক্ক মানবদেহে নিঃসরণে সাহায্য করে। বৃক্ক মানবদেহের ফিল্টার হিসেবে কাজ করে। বৃক্কের কার্যকারী একক হলো নেফ্রন। তারপর দেখো মস্তিষ্ক সম্পর্কে কি বলা হয়েছে। মানুষের মস্তিষ্ক হলো মানুষের স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় অঙ্গ। মস্তিষ্ককে 3টি মৌলিক এককে ভাগ করা যেতে পারে: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। প্রাপ্তবয়স্ক পুরুষের মস্তিষ্কের গড় ওজন হল 1336 গ্রাম এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের জন্য গড় ওজন হল 1198 গ্রাম। পৃথিবীর গভীরতম খাল কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, পানামা খাল। বিশ্বের গভীরতম খাল হল পানামা খাল। এটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। পানামা খালের গভীরতা প্রায় 24 মিটার। সুয়েজ খাল পৃথিবীর বৃহত্তম মানবসৃষ্ট খাল। এটি মিশরে অবস্থিত এবং ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করেছে। অ্যামাজন রেইন ফরেস্ট দক্ষিণ আমেরিকায় অবস্থিত। আমাজন রেইন ফরেস্ট হল বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট। এটি ব্রাজিল, পেরু, কলম্বিয়া এবং ভেনিজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গুয়ানায় সামান্য পরিমাণে রয়েছে। এটি পৃথিবীর অক্সিজেনের প্রায় 20% অবদান করে। পরবর্তী প্রশ্ন, মানবদেহের কোন গ্রন্থিকে অ্যাডামস অ্যাপেল বলা হয়? মানবদেহের কোন গ্রন্থিকে অ্যাডামস অ্যাপেল বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, থাইরয়েড গ্রন্থিকে। এবার দেখো কয়েকটি অন্তঃক্ষরা গ্রন্থিগুলির নাম কি কি। পিটুইটারি গ্রন্থি, এটি মাস্টার গ্রন্থি নামে পরিচিত এবং এটি বিভিন্ন হরমোন নিঃসরণ করে যা শরীরে অন্যান্য গ্রন্থি এবং অঙ্গপ্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করে। তারপর রয়েছে থাইরয়েড গ্রন্থি, এটি থাইরক্সিন হরমোন নিঃসরণ করে যা শরীরে বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে। তারপর প্যারাথাইরয়েড গ্রন্থি, এটি ক্যালসিয়াম এবং ফসফরাসের ভারসাম্য রক্ষা করে। নেক্সট অ্যাড্রিনাল গ্রন্থি, এটি কার্টিসোল এবং অ্যাড্রেনালাইন হরমোন নিঃসরণ করে যা শরীরের চাপ মোকাবেলা করতে সাহায্য করে। অগ্নাশয় গ্রন্থি, এটি ইনসুলিন এবং গ্যাস্ট্রিক হরমোন নিঃসরণ করে যা রক্তের শর্করার স্তর নিয়ন্ত্রণ করে। যৌন গ্রন্থি, পুরুষের ক্ষেত্রে এটি শুক্রাশয় এবং নারীর ক্ষেত্রে ডিম্বাশয়। এটি প্রজনন হরমোন তৈরি করে যেমন টেস্টোস্টেরন। এটি পুরুষদের এবং নারীদের কি ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। তারপর রয়েছে পিনিয়াল গ্রন্থি, এটি মেলাটোনিন হরমোন নিঃসরণ করে যা ঘুমের চক্র নিয়ন্ত্রণ করে। তারপর রয়েছে থাইমাস গ্রন্থি, এটি থাইমোসিন হরমোন নিঃসরণ করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান কোন দেশের? কোন দেশের দীর্ঘতম লিখিত সংবিধান রয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ভারতের। প্রেমবিহারী নারায়ণ রায়জাদা ভারতীয় সংবিধান হাতে লিখেছিলেন। ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। সংবিধানটি মূলত ইংরেজিতে লেখা হয়েছিল এবং এটি 1949 সালের 26শে নভেম্বর ভারতের গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল এবং 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিচের নেতাদের মধ্যে কে বাল গঙ্গাধর তিলককে আধুনিক ভারতের নির্মাতা বলে অভিহিত করেছেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী বাল গঙ্গাধর তিলককে আধুনিক ভারতের নির্মাতা বলে অভিহিত করেছিলেন। তিলক ছিলেন একজন প্রভাবশালী ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং জাতীয়তাবাদী যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে
শক্তিশালীভাবে সংগ্রাম করেছিলেন। মহাত্মা গান্ধী তিলকের রাজনৈতিক দর্শন ও নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। তাই তিনি তিলককে আধুনিক ভারতের নির্মাতা হিসেবে সম্মানিত করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়। আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কারণ এই বায়ুগুলি বাণিজ্যিক উদ্দেশ্যে কাজে লাগে, বিশেষ করে প্রাচীনকালে সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য করার জন্য। এই বায়ুগুলি নিয়মিত গতি এবং দিক নির্দেশনা ছিল, যা পালতোলা জাহাজের সাহায্যে সমুদ্রের পথে ভ্রমণকে সহজ করে তোলে। আয়ন বায়ু মূলত দুটি ধরনের হয়, একটা হচ্ছে উত্তর পূর্ব বাণিজ্য বায়ু এবং দক্ষিণ পূর্ব বাণিজ্য বায়ু। উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে এই বায়ু প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন, কোন দেশকে অলিম্পিক গেমসের জন্মস্থান হিসেবে বিবেচনা করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, গ্রিসকে অলিম্পিক গেমসের জন্মস্থান হিসেবে বিবেচনা করা হয়। প্রাচীন অলিম্পিক গেমসের জন্মস্থান হিসেবে গ্রিসকে উল্লেখ করা হয়। প্রাচীন গ্রিসের অলিম্পিয়া শহরে প্রতি 4 বছর অন্তর এই গেমস অনুষ্ঠিত হতো। এই গেমসের প্রথম আয়োজন হয়েছিল খ্রিস্টপূর্বাব্দ 776 সালে। এখানে আরও কিছু তথ্য দেওয়া হলো কি, 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছিল প্যারিসে, 2028 গ্রীষ্মকালীন অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলসে, 2034 শীতকালীন অলিম্পিক হবে সল্টলেক সিটিতে। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। পরবর্তী প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা বলে অভিহিত হন কে বা কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত ছিলেন, একজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং সমাজ সংস্কারক। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে প্রথম কে ভারতরত্ন পুরস্কার পান? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ডক্টর বিধানচন্দ্র রায়। পশ্চিমবঙ্গ থেকে প্রথম ভারতরত্ন সম্মান পান ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি ছিলেন রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী এবং 1961 সালে এই সম্মানে ভূষিত হন। তারপর দেখো ভারতরত্ন কারা কারা পেয়েছেন। সর্বপল্লী রাধাকৃষ্ণন, স্যার সিভি রমন এবং চক্রবর্তী রাজা গোপালাচারীকে 1954 সালে প্রথম ভারতরত্ন প্রদান করা হয়েছিল। ইন্দিরা গান্ধীকে 1971 সালে ভারতরত্ন দেওয়া হয়েছিল। পদ্মশ্রী কাকে দেওয়া হয়েছিল? দেখো, পদ্মশ্রী ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। পদ্মশ্রী পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেওয়া হয়। তারপর রয়েছে পদ্মবিভূষণ। পদ্মবিভূষণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। পদ্মবিভূষণ পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, সবুজ রঙের প্লাস্টিককে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ক্লোরোপ্লাস্ট বলা হয়। প্লাস্টিড হলো উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু যা বিভিন্ন রং ধারণ করতে পারে। এই রঙের ভিন্নতা বিভিন্ন প্রকার প্লাস্টিডের কারণে। প্রধানত 3টি প্রকারের প্লাস্টিড রয়েছে: ক্লোরোপ্লাস্ট সবুজ রঙের, ক্রোমোপ্লাস্ট অন্যান্য রং যেমন লাল, হলুদ ও কমলা রঙের হয়, এবং লিউকোপ্লাস্ট যেটি বর্ণহীন। পরবর্তী প্রশ্ন, বিদ্রোহের শপথকে কারা হুল বলতো? কারা বিদ্রোহের শপথকে হুল বলতো? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, সাঁওতালরা।
সাঁওতাল বিদ্রোহের সময় বিদ্রোহের শপথকে সাঁওতালরা হুল বলতো। হুল শব্দটি সাঁওতাল ভাষায় বিদ্রোহ বা প্রতিবাদের জন্য ব্যবহৃত হতো। এটি একটি ঐতিহাসিক শব্দ যা সাঁওতালদের ব্রিটিশদের বিরুদ্ধে তাদের লড়াইকে চিহ্নিত করে। পরবর্তী প্রশ্ন, আটলান্টিক মহাসাগরে টাইটানিক কত সালে ডুবে যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 1912 সালে ডুবে যায়। আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ 1912 সালের 15 এপ্রিল ডুবে যায়। এটি সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটির পথে প্রথম যাত্রা করার সময় উত্তর আটলান্টিক মহাসাগরে একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। প্রায় 1500 জনেরও বেশি মানুষের মৃত্যু হয় এই দুর্ঘটনায়। পরবর্তী প্রশ্ন, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 4 মিনিট। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম বাদ্যযন্ত্র কোনটি? ভারতের প্রাচীনতম বাদ্যযন্ত্র কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, বীণা। ভারতের প্রাচীনতম বাদ্যযন্ত্র হলো বীণা। এটি একটি তারযুক্ত বাদ্যযন্ত্র যা বিদ্যার দেবী সরস্বতীকে বীণাপাণি হিসেবে চিত্রিত করা হয়। তারপর দেখো, সন্তরের সঙ্গে জড়িত বিখ্যাত কিছু ব্যক্তি: তরুণ ভট্টাচার্য, শিবকুমার শর্মা, ভজন সপরি, রাহুল শর্মা, অভয় সপরি। কয়েকজন বিখ্যাত তবলাবাদক কে ছিলেন? আল্লা রাক্ষা খান, রাধাকান্ত নন্দী, জাকির হোসেন, কিষাণ মহারাজ, রাধাকান্ত নন্দী, সন্দীপ দাস। কয়েকজন বিখ্যাত সেতারবাদক: রবিশঙ্কর, অনুষ্কা শঙ্কর, নিখিল ব্যানার্জি, আব্দুল হালিম জাফর খান, নিখিল ব্যানার্জি ও ওস্তাদ আলী খান। কয়েকজন বাঁশিবাদক: হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ। একজন বিখ্যাত সানাইবাদক কে ছিলেন? বিসমিল্লা খান। পরবর্তী প্রশ্ন, রক্তকোষের ক্যান্সারকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, রক্তকোষের ক্যান্সারকে লিউকেমিয়া বলা হয়। রক্তকোষের ক্যান্সারকে সাধারণত লিউকেমিয়া বলা হয়। অস্বাভাবিক রক্তকোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি দ্বারা চিহ্নিত করা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী কুইক সিলভার নামে পরিচিত ছিলেন? ভারতের কোন স্বাধীনতা সংগ্রামীকে কুইক সিলভার বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, চন্দ্রশেখর আজাদ। ভারতের স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদ কুইক সিলভার নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন বিপ্লবী যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করতেন এবং তার সহকর্মীরা তাকে এই নামে ডাকতেন কারণ তিনি খুব দ্রুত ও তৎপরতার সাথে কাজ করতেন। পরবর্তী প্রশ্ন, ফিউজ তারের উপাদান কি? ফিউজ তারের প্রধান উপাদান কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, টিন ও সীসার সংকর। ফিউজ তার সাধারণত টিন এবং সীসা এর সংকর ধাতু দিয়ে তৈরি। এই সংকর ধাতুগুলির মধ্যে উচ্চ প্রতিরোধ ক্ষমতা ও কম গলনাঙ্ক থাকার কারণে ফিউজ তার অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে দ্রুত গলে যায় এবং সার্কিটটি ভেঙে দেয়। কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি? কুমেরুতে অবস্থিত ভারতের তৃতীয় গবেষণাগারটির নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ভারতী। ভারতের প্রথম গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী বর্তমানে সরবরাহের ঘাঁটি এবং গমন শিবির হিসেবে ব্যবহৃত হয়। ভারতের দ্বিতীয় গবেষণা কেন্দ্র মৈত্রী আন্টার্কটিকাতে অবস্থিত। দক্ষিণ স্টেশন গঙ্গোত্রীকে বরফের মধ্যে সমাহিত করার আগে 1989 সালে এটি নির্মিত হয়েছিল। 1990 থেকে 91 সালে পরিত্যক্ত হয়েছিল। ভারতের নতুন এবং তৃতীয় গবেষণা স্টেশন ভারতী 2013 সালে আন্টার্কটিকাতে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তির অপর নাম কি? গান্ধী আরউইন চুক্তির অপর নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, দিল্লি চুক্তি। গান্ধী আরউইন চুক্তির অপর নাম হল দিল্লি চুক্তি। এই চুক্তিটি মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইন তৎকালীন ভাইসরয় 1931 সালে দিল্লিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মূল লক্ষ্য ছিল আইন অমান্য আন্দোলনের অবসান ঘটানো এবং দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের অংশগ্রহণ নিশ্চিত করা। পরবর্তী প্রশ্ন, কার্বনের যৌগগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি তড়িৎ সুপরিবাহী? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, গ্রাফাইট। কার্বনের যৌগগুলির মধ্যে গ্রাফাইট বেশি তড়িৎ সুপরিবাহী। কার্বনের অন্য একটি রূপ হলো হীরা, যা তড়িতের খারাপ পরিবাহী। গ্রাফাইটের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকার কারণে এটি সহজে তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু হীরকের ক্ষেত্রে এমনটি নয়। পরবর্তী প্রশ্ন, যকৃতের আবরণীকে কি বলা হয়? যকৃতের আবরণীকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, গ্লিসনস ক্যাপসুল। তারপর দেখো, মস্তিষ্ক ও সুষমাকাণ্ডের আবরণীকে কি বলা হয়? মেনিনজেস। ফুসফুসের আবরণীকে বলা হয় প্লুরা। হৃৎপিণ্ডের আবরণীকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম। ও বৃক্কের আবরণীকে কি বলা হয়? রেনাল ক্যাপসুল। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389।
এর মধ্যে কতগুলি দেশীয় রাজ্যের প্রতিনিধি ছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 93টি দেশীয় রাজ্যের প্রতিনিধি ছিল। গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389, যার মধ্যে 292 জন প্রদেশের প্রতিনিধি, 93 জন রাজ্যের প্রতিনিধি এবং 4 জন ছিলেন দিল্লি, আজমির, মেরওয়ারা, কুর্গ এবং ব্রিটিশ বেলুচিস্তানের প্রধান কমিশনার প্রদেশের। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্য পূর্বে নেফা নামে পরিচিত? ভারতের কোন রাজ্য পূর্বে নেফা নামে পরিচিত ছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ রাজ্য পূর্বে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি নামে পরিচিত ছিল বা নেফা। 20শে জানুয়ারি 1972 সালে নেফা অরুণাচল প্রদেশ নামে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় এবং 20 ফেব্রুয়ারি 1987 সালে এটিকে ভারতের একটি রাজ্য হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তী প্রশ্ন, পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তনের কিরূপ পরিবর্তন ঘটে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, শূন্য হয়। সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, কারণ এই তাপমাত্রায় গ্যাসের অণুগুলোর গতি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং তারা আর গ্যাসীয় অবস্থায় থাকতে পারে না। বাস্তবে কোনো গ্যাস পরম শূন্য তাপমাত্রায় পৌঁছানোর আগে কঠিন বা তরলে পরিণত হয়ে যায়, ফলে আয়তন সম্পূর্ণরূপে শূন্য হয় না। পরবর্তী প্রশ্ন, চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি বা চতুরাশ্রমের প্রথম পর্যায়ের নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ব্রহ্মচার্য। চতুরাশ্রমের এই 4টি আশ্রম কি কি? প্রথমে রয়েছে ব্রহ্মচর্য বা ছাত্র জীবন। এই পর্যায়ে শিক্ষার উপর বেশি জোর দেওয়া হয়। তারপর রয়েছে গার্হস্থ্য বা গৃহস্থ জীবন। এই পর্যায়ে পরিবার এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করা হয়। তারপর রয়েছে বানপ্রস্থ বা অবসর জীবন। এই পর্যায়ে পরিবার এবং সমাজ থেকে দূর থেকে আধ্যাত্মিক সাধনা করা হয়। সর্বশেষে রয়েছে সন্ন্যাস বা ত্যাগের জীবন। এই পর্যায়ে সব সম্পর্ক ত্যাগ করে আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়া হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, লোকোমোটিভ ওয়ার্কসের জন্য বিখ্যাত। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা বা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ভারতের একটি ইলেকট্রিক লোকোমোটিভ নির্মাণ কারখানা। এটি বিশ্বের বৃহত্তম লোকোমোটিভ উৎপাদক কারখানাগুলির মধ্যে অন্যতম। 1947 সালে স্থাপিত এই কারখানাটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন দাশের নামাঙ্কিত। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম স্বর্ণমুদ্রা কারা চালু করেন বা কোন রাজবংশ চালু করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, কুষাণ রাজবংশ চালু করেন। ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন কুষাণ রাজবংশ। কুষাণরা ছিলেন মূলত পশ্চিম চীন অঞ্চলের বাসিন্দা এবং তারা ইউইচিস নামেও পরিচিত ছিল। খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে তারা এই স্বর্ণমুদ্রা চালু করে, যা সমসাময়িক রোমান সম্রাট এবং পার্থিয়ান শাসকদের দ্বারাও ব্যবহৃত হতো। তারপর দেখো বিভিন্ন রাজবংশ এবং তাদের প্রতিষ্ঠাতা। রাষ্ট্রকূট রাজবংশ, এই রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তি দুর্গ। প্রথম অমোঘ বর্ষ রাষ্ট্রকূট বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন। সোনালী ঈগল ছিল রাষ্ট্রকূটের রাজকীয় প্রতীক। তারপর রয়েছে কদম্ব রাজবংশ। ময়ূর শর্মা কদম্ব রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। কাকুষ্ঠ বর্মাকে এই রাজবংশের সবচেয়ে শক্তিশালী শাসক হিসেবে বিবেচনা করা হয়। সিংহ ছিল কদম্ব রাজবংশের প্রতীক। তারপর রয়েছে চোল রাজবংশ। বিজয়ালয় ছিল চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং বাঘ ছিল চোল রাজবংশের প্রতীক। তারপর রয়েছে চের রাজবংশ। কুলশেখর আলওয়ার চের রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। হাতি ছিল চের রাজবংশের প্রতীক। তাহলে চের রাজবংশের প্রতীক চিহ্ন কি? হাতি। পরবর্তী প্রশ্ন, যে পদার্থ গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে তা হলো, অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, সাধারণ লবণ বা সোডিয়াম ক্লোরাইড গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। গলিত অবস্থায় সোডিয়াম ক্লোরাইড এবং অন্যান্য আয়নিক যৌগগুলো তড়িৎ পরিবহন করতে পারে, কারণ গলিত অবস্থায় আয়নিক যৌগগুলো মুক্তভাবে আয়নিত হয়ে ধনাত্মক ও ঋণাত্মক আয়নে বিভক্ত হয়। এই মুক্ত আয়নগুলো আধান বহন করে এবং তড়িৎ পরিবহন করতে সক্ষম হয়। পরবর্তী প্রশ্ন, মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, আলাউদ্দিন খিলজি। মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খিলজির বিশ্বস্ত সেনাপতি। তিনি আলাউদ্দিন খিলজির একজন কৃতদাস ছিলেন
এবং পরে তিনি আলাউদ্দিনের সেনাপতি পদে উন্নীত হন। মালিক কাফুরকে 1000 দিনারি নামেও ডাকা হতো, কারণ তিনি 1000 দিনারে কেনা হয়েছিলেন। তারপর দেখো, বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় শাসক। বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় শাসক। বিন্দুসার 298 খ্রিস্টপূর্বাব্দ থেকে 272। তারপর দেখো, অর্থ কমিশন কত বছরের জন্য গঠিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, অর্থ কমিশন 5 বছরের জন্য গঠিত হয়। অর্থ কমিশন সাধারণত প্রতি 5 বছর অন্তর গঠিত হয় অথবা প্রয়োজন অনুসারে আগে গঠিত হতে পারে। এই কমিশন ভারতের সংবিধানের 280 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক গঠিত হয়। এই কমিশনের মেয়াদ সাধারণত 5 বছর, কিন্তু এটি আরও বাড়ানো যেতে পারে, যেমনটি 15তম অর্থ কমিশনের ক্ষেত্রে হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে।